পথে আওয়ামী লীগ চড়া সুর শেখ হাসিনার গত 6ই আগস্টের পর থেকে আমরা বাংলাদেশে যে পরিস্থিতি দেখেছিলাম, তারপর হাসিনা তিনি দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনারা জানেন পথে নেমেছে আওয়ামী লীগ। দেশবাসীকে বার্তা শেখ হাসিনার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, এমন একটা সময় দাঁড়িয়ে হাসিনা এই বার্তা দিচ্ছেন, বিশেষ করে আমি জোর দেব এই দাঁত ভাঙা জবাব, এই হুঁশিয়ারিটা কেন আওয়ামী লীগের কর্মীদের আরো চাঙ্গা করতে? দেখো, একেবারেই তার কারণ যদি দেখা যায় অগস্ট মাস থেকে যখন থেকে হাসিনা দেশ ছাড়া হয়েছেন এবং তিনি অপসারিত হয়েছেন, তারপর থেকে আওয়ামী লীগের একাধিক নেতৃত্বর বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে জেলবন্দি করা হয়েছে, হামলা হয়েছে এবং অনেকেই দেশ ছাড়ার কথা অবধি ভেবেছেন, দল করা তো পরের কথা। এবং সেখানে দাঁড়িয়ে 14ই অগস্ট যেদিন শহীদ বুদ্ধিজীবী শহীদ দিবস, সেদিন আওয়ামী লীগ প্রথম রাজপথে নামলো এবং একই দিনে শেখ হাসিনার এই বিবৃতি, যেখানে দাঁত ভাঙা লড়াইয়ের কথা তিনি বলছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে দেশবাসী কখনো এই ধরনের মানুষরা যারা অপশক্তি, যারা চেষ্টা চালাচ্ছে, তাদের সঙ্গে তারা কখনো থাকবেন না, তারা সেই মানুষ মেনে নেননি তাদেরকে। ফলে কোথাও একটা গিয়ে আওয়ামী লীগের যারা কর্মী যারা রয়েছেন এখনো পর্যন্ত, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যারা রাজপথে নামছেন, তাদেরকে আরো চাঙ্গা করার জন্যই এই বার্তা এবং কোথাও একটা গিয়ে তাদের আরো উদ্বুদ্ধ করা এবং রাস্তায় নেমে আন্দোলন করার বার্তা দিয়েছেন তিনি এই বার্তার মাধ্যমে। একেবারে মৈত্রী, আমাদেরও নজর থাক। শহীদ বুদ্ধিজীবী দিবসকেই বেছে নিয়েছেন তারা এবং আওয়ামী লীগ এই মুহূর্তে পথে নেমেছে। শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন তাতে যে তার দল আরো চাঙ্গা হবে তা বলার অপেক্ষা রাখে না এবং মুক্তি চেতনার বার্তাও আরো ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি। দেখুন বিশেষ প্রতিবেদন। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। 16ই ডিসেম্বর বিজয় দিবস, তার আগে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই উপলক্ষে শনিবার দেশ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে বলা হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন, রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জের টাঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা। দলের সাংগঠনিক জেলা ও উপজেলা স্তরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব। মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তর পাচ্ছে। গত আগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর বাংলাদেশ জুড়ে এটাই আওয়ামী লীগের প্রথম কর্মসূচি। এই শহীদ বুদ্ধিজীবী দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। 1971 সালের ডিসেম্বর, পূর্ব পাকিস্তান তখন যুদ্ধে গরম। মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারতীয় সেনা। পরাজয় নিশ্চিত বুঝে বুদ্ধিজীবীদের টার্গেট করে পাক সেনা। শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, কবি ও সাহিত্যিককে হত্যা করা হয়। 1971 সালের 10 থেকে 14ই ডিসেম্বর, এই কদিনে পূর্ব পাকিস্তানের একের পর এক বুদ্ধিজীবীকে হত্যা করে পাক সেনা। বিজয়ের দিন দুই আগে 14ই ডিসেম্বর সব থেকে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলে ঘোষণা করেন। তখন থেকে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশ। গত 1.5 দশক ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এখন সে দেশে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশ ছাড়া। এই প্রেক্ষাপটে এবার বাংলাদেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে উদ্যোগী আওয়ামী লীগ। শনিবার নানা কর্মসূচি, তার আগে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল করে আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্রলীগ। তাদের দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে। নিউজ 18 বাংলা। ভোটের চাপ এবার বাংলাদেশে। বাংলাদেশে দ্রুত সাধারণ নির্বাচনের দাবি করছে বিএনপি। শহীদ বুদ্ধিজীবী দিবসে ভোটের চাপ বিএনপি। বাংলাদেশে দ্রুত ভোটের দাবি বিএনপি নেতার। কথা বলবো আমাদের
প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। কৃষাণু, বিএনপি বারবার ভোটের দাবি তুলছে, এটা জনস্বার্থে এই মুহূর্তে এই দাবি কতটা যুক্তিযুক্ত? মূলত দুটো প্রশ্নে এই চাপটা সৃষ্টি করা হচ্ছে। এক হচ্ছে যে বাংলাদেশে এখন জামাত এবং বিএনপি মিলিয়ে একটা জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাব সামনে রয়েছে, সেটা নিয়ে আলোচনাও চলছে। কিন্তু মূলত সেই জায়গা থেকেই চাপটা তৈরি হয়েছে যে দ্রুত যাতে ভোট হয় এবং বাংলাদেশে যেন স্থায়ী সরকার হয়, রাজনৈতিক সরকার। তুমি জানো যে তদারকি সরকার যারা আছেন তারা সকলেই স্বপ্রতিষ্ঠিত, কিন্তু তারা কেউ রাজনীতিক নয়। তো ফলে সেই জায়গা থেকেই রাজনৈতিক দলগুলি চাপ বাড়াচ্ছে যে দ্রুত রাজ্যের সাধারণ নির্বাচন হোক দেশে এবং তারপরে একটা স্থায়ী সরকার পাক। রুমেলা, বেশ, আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন। উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বিএনপি দ্বন্দ্ব এই মুহূর্তে তুঙ্গে। ইউনূসকে কড়া বার্তা বিএনপি, দলকে প্রতিপক্ষ করবেন না বার্তা বিএনপি। সব দল বিরোধিতা করছে মন্তব্য ইউনূস সরকারের, আর ইউনূস সরকারের মন্তব্যের সমালোচনায় বিএনপি। সরকার ব্যর্থ হলে জনগণ ব্যর্থ, বার্তা বিএনপি। কৃষাণু বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। কৃষাণু, হ্যাঁ রুমেলা, মনে রাখা উচিত এই পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের এক উপদেষ্টার মন্তব্যে। তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সেই জায়গা থেকেই ফখরুল মির্জা, বিএনপি নেতা মহাসচিব, তিনি মন্তব্য করেন যে এই ধরনের মন্তব্য অনুচিত এবং সেই সময় এতে কথা বলা উচিত, কারণ এখন দেশ একটা অস্থির পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সেখানেই তার হুমকি যে রাজনৈতিক দলগুলো তো হয়তো প্রতিপক্ষ ভাববেন না, কোন রাজনৈতিক দলকে প্রতিপক্ষ ভাববেন না এবং তাতে হিতে বিপরীত হতে পারে। কার্যত হুমকি দিয়ে রাখলেন যে এভাবে যদি একতরফা মন্তব্য হতে থাকে রাজনৈতিক দলগুলো কিন্তু তার পাল্টা প্রতিবাদ করবে। তো বলে বেশ, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কিন্তু যখন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। ঘরেই চাপে বাংলাদেশ সরকার। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারকে তোপ, নাগরিক ঐক্যের সরকারে কাজের লোক নেই দাবি নাগরিক ঐক্যের। 4 মাসে দেশে কোনো পরিবর্তন হয়নি। ঢাকায় চোরের বদলে চোর, ঢাকায় লুটপাটের রাজনীতি দাবি করছে নাগরিক ঐক্য। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। 1.5 বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারের আইন 1.5 বছর। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল। এরা ভালো মানুষ বলে পরিচিত। ঘুষ এখনো চলে না টুকটাক। আরে ভাই, আমি একে সরলাম কি বিকে বসাবার জন্য? আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ তাই। একদিকে ঘরেই চাপ বাড়ছে বাংলাদেশ সরকারের, অন্যদিকে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। বাংলাদেশকে কড়া বার্তা বাইডেন প্রশাসনের। সংখ্যালঘু আক্রান্তে ঢাকায় দায়ে রয়েছে বার্তা আমেরিকার। মহাশক্তিধর আমেরিকার এই বার্তা কতটা সিগনিফিকেন্ট? কৃষাণু বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানাবেন। কৃষাণু, হ্যাঁ রুমেলা, ভারতের পর এবার কড়া বার্তা দিল আমেরিকাও। তার কারণ হচ্ছে যে আমেরিকায় যে অনাবাসী ভারতীয়রা রয়েছেন তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন। অনেক জায়গাতে শহরেই সেই মিছিল বেরিয়েছে এবং তার ফলেই যেটা হয়েছে বাইডেন প্রশাসনের উপর চাপ বাড়ছে কোনো একটা বিবৃতি দেওয়ার জন্য। সেই জায়গা থেকেই জাতীয় উপদেষ্টা, সুরক্ষা উপদেষ্টা জন কার্বির মন্তব্য যে সরকারের বাংলাদেশের প্রতিরূপে কড়া নজর রাখছে আমেরিকা এবং বাংলাদেশ সরকারকে সেই বার্তা দেওয়া হয়েছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে যদি কোন রকম বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হতে থাকেন তার দায় কিন্তু ঢাকার। এটা কিন্তু প্লেন ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকা।
রুবেলা। President's following events closely as well. The security situation in Bangladesh has been difficult following the ouster of the former prime minister, and we've been working closely with the interim government to enhance the capability of their law enforcement and security services to deal with the challenge. We've been very clear in our engagement with all Bangladeshi leaders that protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis, regardless of religion or ethnicity. We want to hold them to that.